আজকে আমরা জেমস অল্টুচারের বই চুজ ইয়োরসেলফ এর মূল ধারণাগুলো নিয়ে একটা গভীর আলোচনায় বসব। আমাদের কাছে বইটির একটা সারসংক্ষেপ আছে, যা এর সবচেয়ে জরুরি কথাগুলোকে তুলে ধরে। হুম। আমাদের লক্ষ্যটা হলো এটা বোঝা যে সাফল্যের যে একটা চেনা রাস্তা আছে, ভালো কলেজ, ভালো চাকরি, প্রমোশন, তারপর অবসর, এই পুরো ধারণাটা আজকের দিনে কেন ঠিক আগের মতো কাজ করছে না। আর নিজের রাস্তা নিজে বেছে নেওয়ার মানেটাই বা আসলে কি? ঠিক। আর এই আলোচনাটা কিন্তু আমাদের সমাজের একটা খুব বলতে গেলে গভীরে থাকা বিশ্বাসকে নাড়িয়ে দেয়। হ্যাঁ, একদম। মানে ছোটবেলা থেকে তো আমাদের মাথায় এটাই ঢুকিয়ে দেওয়া হয় যে সাফল্যের একটা ফর্মুলা আছে, একটা সোজা রাস্তা আছে। এই বইটা ঠিক সেই ধারণাকেই চ্যালেঞ্জ করে। এটা বলছে যে সেই পুরনো সামাজিক চুক্তিটা, কোন চুক্তিটার কথা বলছেন? এই যে তুমি ভালো করে পড়াশোনা করবে, ভালো চাকরি পাবে, আর তার বিনিময়ে কোম্পানি বা সমাজ তোমার জীবনের দায়িত্ব নেবে। সেই চুক্তিটা এখন আর নেই, ওটা ভেঙে গেছে। তার মানে যে মই বেয়ে ওপরে ওঠার কথা ছিল, সেই মইটাই এখন নড়বড়ে হয়ে গেছে। তাহলে চলুন এই বিষয়টা দিয়েই শুরু করি। বইটার প্রথম আর সবচেয়ে বড় কথাটা হলো অন্যের অনুমতির জন্য অপেক্ষা করা বন্ধ করুন। হুম। বলা হচ্ছে এই কলেজ, চাকরি, অবসরের পুরনো পথটা ভেঙে পড়েছে। এই কথাটা শুনতে যতটা সহজ লাগছে, এর পেছনের কারণটা নিশ্চয়ই আরও গভীর। অবশ্যই। এটা শুধু একটা বিদ্রোহী কথা নয় যে আমি কারো কথা শুনব না। এর পিছনে আছে আমাদের অর্থনীতি আর সমাজের একটা বিরাট মৌলিক পরিবর্তন। কিরকম পরিবর্তন? ধরুন, কয়েক দশক আগেও হয়তো একটা ভালো ডিগ্রি আর একটা বড় কোম্পানিতে চাকরি পেলে সারা জীবনের নিরাপত্তা পাওয়া যেত। কিন্তু আজকের পৃথিবীতে সেই নিরাপত্তাটা একটা ভ্রম ছাড়া আর কিছুই না। হ্যাঁ, এটা তো আমরা এখন হরহামেশাই দেখছি। বড় বড় টেক কোম্পানিতে হাজার হাজার কর্মী ছাঁটাই হচ্ছে, যেগুলো একসময় সবচেয়ে স্থিতিশীল চাকরি বলে মনে করা হতো। ঠিক এই পয়েন্টটাই অল্টুচেয়ার এটাই বলতে চাইছেন। প্রযুক্তি এত দ্রুত বদলাচ্ছে, বিশ্বায়নের ফলে প্রতিযোগিতা এত বেড়েছে যে কোনো কোম্পানি আর আজীবন চাকরির নিশ্চয়তা দিতে পারে না। আচ্ছা। তাই কোনো প্রতিষ্ঠানের, সেটা আপনার অফিস হোক বা সমাজ, অনুমোদন বা স্বীকৃতির উপর ভরসা করাটা খুবই ঝুঁকিপূর্ণ। নিজেকে বেছে নেওয়ার আসল মানে হলো এই অনিশ্চয়তাকে মেনে নিয়ে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নেওয়া। অন্যের তৈরি করা মই বেয়ে ওঠার বদলে নিজের জন্য নিজের মই বানানো। একদম। এটা হলো নিজের দক্ষতা, নিজের আগ্রহ আর নিজের সিদ্ধান্তের ওপর বাজি ধরা। তার মানে এটা আসলে মানসিকতার একটা বিরাট বদল। অন্যের ওপর নির্ভরতা থেকে সরে এসে আত্মনির্ভরশীল হওয়ার দিকে যাওয়া। ঠিক। এটা ভাবতেই কেমন যেন একটা ভারমুক্ত লাগছে। কিন্তু এই সিদ্ধান্তটা তো একবার নিলেই হয়ে গেল না, তাই না? বইটাতে তো বলা হয়েছে প্রতিদিন নিজেকে বেছে নিন। এর মানে কি? এটা কি একটা নিয়মিত অভ্যাসের মতো? একদম। আর এখানেই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনটা লুকিয়ে আছে। এটা কোনো ব্যবসায়িক কৌশল নয়, এটা একটা জীবন দর্শন। যে শরীর, মন, সম্পর্কের কথা ভুলে যেতে হবে, যাকে আমরা হাসল কালচার বলি। অল্টোচার বলছেন ঠিক এর উল্টোটা। তার মতে সাফল্য ভেতর থেকে শুরু হয়। তার মানে আপনি বলছেন আত্মযত্ন আর সাফল্য একে অপরের পরিপূরক, প্রতিযোগী নয়? এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। সম্পূর্ণ বিপরীত। অল্টোচার 4টি প্রধান স্তম্ভের কথা বলেছেন: শারীরিক, মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। ভেবে দেখুন, যদি একজন মানুষ ঠিকমতো না ঘুমায়, অস্বাস্থ্যকর খাবার খায় আর সারাদিন নেতিবাচক মানুষের সাথে মেশে, তাহলে তার সৃজনশীল বা যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কি থাকবে? না, থাকার কথা না। আত্মবিশ্বাসও তো কমে যাবে। ঠিক তাই। তাই প্রতিদিন নিজেকে বেছে নেওয়া মানে হল প্রতিদিন এই 4টি স্তম্ভকে শক্তিশালী করার জন্য কাজ করা। এটা অনেকটা বাড়ির ভিত্তি তৈরির মতো, তাই না? ভিত্তিটা যদি নড়বড়ে হয়, তাহলে ওপরের ইমারতটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বাহ, দারুণ উপমা। ঠিক তাই। ভালো ঘুম, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম, এগুলো হলো শারীরিক ভিত্তি। নতুন কিছু শেখা, বই পড়া, এটা মানসিক ভিত্তি। বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকা, এটা আবেগগত ভিত্তি। আর নিজের ভেতরের শান্তির জন্য মেডিটেশন বা অন্য কিছু করা, এটা আধ্যাত্মিক ভিত্তি। আচ্ছা। যখন এই ভিত্তিটা মজবুত থাকে, তখন একজন মানুষ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনেক বেশি প্রস্তুত থাকে। তাই আত্মযত্ন এখানে কোনো বিলাসিতা নয়, এটা টিকে থাকার জন্য, সফল হওয়ার জন্য একটা অপরিহার্য শর্ত। বেশ।
এই ভিত্তিটা তৈরি করার পর এর উপর কি তৈরি করতে হবে সে বিষয়ে তো বইটাতে বলা হয়েছে। আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে একটি আইডিয়া মেশিন হয়ে উঠুন এই পরামর্শটা। প্রতিদিন 10টা নতুন আইডিয়া ভাবার কথা বলা হয়েছে। এটা তো প্রায় অসম্ভব শোনায়। হ্যাঁ, প্রথম দিকে এটা অসম্ভবই মনে হয়, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা হলো আমাদের মস্তিষ্ক স্বভাবতই একটু অলস। এটা নতুন করে সংযোগ তৈরির চেয়ে পুরনো চেনা পথে হাঁটতেই বেশি ভালোবাসে। প্রতিদিন 10টা আইডিয়া ভাবতে বাধ্য করাটা হলো মস্তিষ্কের এই আরামের অভ্যাসটাকে ভাঙার একটা কৌশল। মানে এটা অনেকটা ব্রেনের জন্য জিম করার মতো। 100 ভাগ। যেমন আমরা ব্যায়াম করে শরীরের পেশি বানাই, এটাও ঠিক সেরকম। এর মূল লক্ষ্য কিন্তু 10টা দুর্দান্ত, পৃথিবীকে বদলে দেওয়ার মতো আইডিয়া তৈরি করা নয়। আসল লক্ষ্য হল সৃজনশীলতার পেশি তৈরি করা। তার মানে কি এই যে প্রথম দিকে আমার আইডিয়াগুলো খুব খারাপ বা হাস্যকর হলেও আমার হতাশ হওয়া উচিত না? একদমই না, বরং খারাপ আইডিয়া আসাই স্বাভাবিক, এবং সেটাই এই অনুশীলনের অংশ। প্রথম দিকে হয়তো আপনার আইডিয়াগুলো হবে, আমার কুকুরের জন্য একটা অ্যাপ বানাবো বা ছাদে বাগান করব। কিন্তু লাগাতার করতে থাকলে আপনার মস্তিষ্ক সুযোগ খুঁজতে এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করতে শিখে যাবে। তার মানে পরিমাণটা এখানে গুণমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত অনুশীলনের পর্যায়ে। হ্যাঁ, কারণ 9টা খারাপ আইডিয়ার অনুমতি দিলেই 10 নম্বর ভালো আইডিয়াটা জন্মায়। এই অনুশীলনটা আপনাকে পারফেক্ট আইডিয়া ভাবার চাপ থেকে মুক্তি দেয়, আর সবচেয়ে বড় যে কাজটা করে তা হলো এটা আপনাকে ব্যর্থতার ভয় থেকে বের করে আনে। ও আচ্ছা, তার মানে এই আইডিয়া মেশিন হওয়ার ব্যাপারটা আসলে ব্যর্থতাকে মেনে নেওয়ার একটা ট্রেনিং। নিখুঁতভাবে বলেছেন। এটাই আমাদের পরের মূল ধারণার সাথে যুক্ত, ব্যর্থতা অপরিহার্য। আচ্ছা। যখন একজন ব্যক্তি প্রতিদিন 10টা করে, মানে মাসে 300টা আইডিয়া তৈরি করছে, তখন কোনো একটা আইডিয়া কাজ না করলে সেটাকে আর বিরাট কোনো বিপর্যয় বলে মনে হয় না। এটা তখন পুরো প্রক্রিয়ার একটা স্বাভাবিক অংশ হয়ে যায়। তখন ব্যর্থতাকে একটা শেষ বিন্দু হিসেবে না দেখে কেবল একটা তত্ত্ব, বা শেখার সুযোগ হিসেবে দেখা হয়। যেমন বিজ্ঞানীরা কোনো পরীক্ষা করার সময় ভুল ফলাফল পেলে সেটাকে ব্যর্থতা বলেন না, বলেন ডেটা। ঠিক তাই। ব্যর্থতা তখন আর লজ্জার বিষয় থাকে না, বরং অগ্রগতির চিহ্ন হয়ে দাঁড়ায়। যে চেষ্টা করে তারই তো ভুল হয়, যে কিছুই করে না তার কোনোদিনও ভুল হয় না। এই মানসিকতাটা তৈরি হয়ে গেলে ঝুঁকি নেওয়ার সাহস অনেক বেড়ে যায়। আর আজকের পৃথিবীতে ঝুঁকি নেওয়া সাহস ছাড়া তো বড় কিছু করা প্রায় অসম্ভব। এক্কেবারে। বেশ, তাহলে এতক্ষণ আমরা মানসিকতা এবং অভ্যাস তৈরির কথা বললাম। এখন একটা বাস্তব প্রশ্ন আসে, যদি আমরা প্রমোশন বা অন্যের স্বীকৃতির পেছনে না ছুটি, তাহলে আমরা কিসের পেছনে ছুটব? আমাদের উৎস বলছে টাকার পেছনে না ছুটে মূল্য তৈরি করুন। এই কথাটা তো আমরা প্রায় শুনি, কিন্তু চুজ ইয়োরসেলফ কাঠামোর মধ্যে এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হলো এর প্রেক্ষাপটে। পুরনো মডেলে একজন কর্মী তার বসের দেওয়া কাজ করে আর মাস শেষে বেতন পায়। তার ভূমিকাটা অনেকটা নিষ্ক্রিয় বা প্রতিক্রিয়াশীল। আচ্ছা। সে শুধু তাকে যা করতে বলা হয় তাই করে। কিন্তু মূল্য তৈরি করার অর্থ হল এই মানসিকতা থেকে বেরিয়ে এসে একজন সমস্যা সমাধানকারী হয়ে ওঠা, সক্রিয়ভাবে চারপাশে সমস্যাগুলো খোঁজা এবং নিজের দক্ষতা দিয়ে তার সমাধান করা। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। অবশ্যই। ধরুন, একজন গ্রাফিক ডিজাইনার কেবল ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী লোগো ডিজাইন করেন। এটা হলো পুরনো মডেল। এখন মূল্য তৈরি করার মডেলে তিনি ভাবলেন, অনেক ছোট ব্যবসায়ী আছেন যারা বাজেটের অভাবে ভালো ব্র্যান্ডিং করাতে পারেন না। এটা একটা সমস্যা। ঠিক। তিনি তখন তাদের জন্য কিছু সাশ্রয়ী প্যাকেজ তৈরি করলেন, বা কিভাবে ভালো ডিজাইন করা যায় তা নিয়ে একটা অনলাইন কোর্স বানালেন। এখানে তিনি শুধু একটা কাজ করছেন না, তিনি একটা বড় সমস্যার সমাধান করছেন এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য মূল্য তৈরি করছেন। তার মানে অন্যের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনা বা তাদের কোনো একটা সমস্যার সমাধান করে দেওয়াটাই হলো মূল্য তৈরি করা। একদম। আর যখন আপনি এভাবে মূল্য তৈরির ওপর মনোযোগ দেবেন, তখন অর্থ এবং সাফল্য তার স্বাভাবিক ফলাফল হিসেবেই আসবে। টাকাটা তখন আর মূল লক্ষ্য থাকে না, এটা হয়ে যায় আপনার তৈরি করা মূল্যের একটি উপজাত বা বাই প্রোডাক্ট। আর এই পথে সাফল্য অনেক বেশি অর্থবহ হয়, তাই না? অবশ্যই। কিন্তু এই মূল্য তৈরির ধারণাটা তো বেশ পরিবর্তনশীল। আজ যেটার মূল্য আছে কাল হয়তো সেটা থাকবে না। তার মানে আমাদেরকেও কনস্ট্যান্টলি বদলাতে হবে। এটাই কি শেষ মূল ধারণার সাথে যুক্ত? বারবার নিজেকে নতুন করে আবিষ্কার করুন। ঠিক ধরেছেন।
যে পৃথিবীতে চাহিদা, প্রযুক্তি এবং সমস্যা প্রতিনিয়ত পাল্টাচ্ছে, সেখানে একটা নির্দিষ্ট পরিচয় বা দক্ষতায় আটকে থাকাটা সবচেয়ে বড় ঝুঁকি। যেমন 10 বছর আগে যে চাকরিটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আজ হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যেমন ধরুন, একজন কন্টেন্ট রাইটার বা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ। এখন এআই দিয়ে করানো সম্ভব হচ্ছে। ঠিক তাই। এই পরিস্থিতিতে আজকের যুগের সবচেয়ে বড় নিরাপত্তা কোনো নির্দিষ্ট চাকরি বা ডিগ্রি নয়, বরং নতুন কিছু শেখার এবং বাজারের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। নিজেকে আপ টু ডেট রাখা। হ্যাঁ, নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করার মানে হল শেখার প্রক্রিয়াকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ করে তোলা। এর মানে এই নয় যে আপনাকে প্রতি বছর নতুন করে ক্যারিয়ার শুরু করতে হবে। এর মানে হল আপনার মূল দক্ষতার সাথে নতুন নতুন দক্ষতা যোগ করা এবং পরিবর্তনকে ভয় না পেয়ে বরং তাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখা। যে এটা করতে পারে সে কোনোদিনও অপ্রাসঙ্গিক হবে না। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, মূল কথাটা দাঁড়াচ্ছে নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কোনো নিখুঁত পরিকল্পনার জন্য বা সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে যা আছে তা নিয়েই এখনই শুরু করতে হবে। আর সবচেয়ে বড় বিনিয়োগটা করতে হবে নিজের ওপর। চূড়ান্ত শিক্ষা হল স্বাধীনতা এবং সাফল্য আসে আত্মনির্ভরশীলতা, সৃজনশীলতা এবং সাহসের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের দয়ায় নয়। এক কথায় বললে এটা একটা পূর্ব নির্ধারিত ব্যবস্থার নিষ্ক্রিয় যাত্রী হয়ে থাকার বদলে নিজের জীবনের চালক হয়ে ওঠার একটা রূপান্তর, যেখানে একজন ব্যক্তি পরিস্থিতির শিকার না হয়ে নিজের পরিস্থিতি নিজেই তৈরি করার চেষ্টা করে। এটা একটা শক্তিশালী চিন্তা। নিঃসন্দেহে এটা আমাদের শ্রোতাদের ভাবনার অনেক খোরাক যোগাবে। আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। এই বইটা ব্যক্তিগত উন্নতি আর সাফল্যের জন্য আইডিয়া তৈরির ওপর খুব জোর দিয়েছে, কিন্তু কি হবে যদি এই আইডিয়া মেশিন ধারণাটি শুধু ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার না করে আমাদের আশেপাশের সমাজের ছোট ছোট দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করা হয়? যেমন ধরুন, আপনার এলাকার ট্রাফিক জ্যাম কমানোর 10টা উপায় বা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার 10টা নতুন ধারণা। তখন মূল্য তৈরি করার সংজ্ঞাটা কিভাবে বদলে যেতে পারে? ব্যক্তিগত সাফল্যের বাইরে গিয়ে এর কি কোনো বৃহত্তর প্রয়োগ সম্ভব? এই প্রশ্নটা শ্রোতাদের জন্য ভাবার অবকাশ রেখে আজকের আলোচনা শেষ করতে চাই।